আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ৭৫টি বিমান হামলা। জানিয়ে দেব রাশিয়ার হামলায় ৪৩,০০০ ইউক্রেনীয় সদস্য নিহত, বলছে জেলেনস্কি। এছাড়া রয়েছে সিরিয়ার ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে রাশিয়া। জানিয়ে দেব বাশার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত, বলছে জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে আবারও F-16 যুদ্ধ বিমান দিচ্ছে পশ্চিমারা, কিয়েভের স্বীকারোক্তি। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ৭৫টি বিমান হামলা। সিরিয়ায় মাত্র ১২ দিনের মাথায় বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। এতে দেশটিতে ২ যুগ ধরে চলা শাসনের অবসান হয়েছে। বিদ্রোহীরা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নিয়েছে। এমনকি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আশ-শামস এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এদিকে দেশটিতে অন্তত ৭৫টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিতে মার্কিন ৯০০ সেনা রয়েছে। তারা আসাদের পালায়নের দিনও জঙ্গি গোষ্ঠী ISIL এর অবস্থানকে নিশানা করে অন্তত ৭৫টি হামলা চালিয়েছে। এই হামলায় তাদের ক্যাম্প ও অভিযানকে নিশানা করা হয়েছে। সেন্টকম কমান্ডার মাইকেল কুরিলা বলেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ISIS এর তাদের সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে এবং একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে, তবে আমরা তাদের এটি হতে দেব না। তিনি বলেন, সিরিয়ায় সমস্ত সংস্থা জানা উচিত যে তারা যদি ISIL এর সঙ্গে অংশীদারিত্ব বা সমর্থন করে তবে তা মার্কিন যুক্তরাষ্ট্রের জবাবদিহি করবে। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সিরিয়ার পূর্বে বাদিয়াহ মরুভূমিতে এই হামলা চালানো হয়েছে। এলাকাটিতে IS নিজেদের পুনর্গঠন করছে। উল্লেখ্য, বাবা হাফিজ আল বাসাদের মৃত্যুর পর ২০০০ সালে বাশার আল আসাদ সরকারের শাসন শুরু হয়। প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি। বাশার আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন পীড়নের। এর আগে ২০১১ সালে আরব বসন্ত ঘিরে বাশার আসাদের ক্ষমতার মসনদ নড়ে উঠেছিল, কিন্তু সেই যাত্রায় রাশিয়া ও ইরানের মধ্যে সমর্থনে ক্ষমতায় টিকেছিলেন বাশার আল আসাদ। অবশ্য এবার শেষ রক্ষা হয়নি। রাশিয়া ও ইরান আগে তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলে। এরপরে হায়াত তাহরি আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপটি মাত্র ৩টি শহর দখল করে নেওয়ার পরপরই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় বাশার আল আসাদ। গোপনে প্লেনে চড়ে দেশ ছাড়তে হয় তাকে। এদিকে রাশিয়ার হামলায় ৪৩,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত, দাবি জেলেনস্কির। টানা প্রায় ৩ বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ এই সময় রুশ আগ্রাসন ও ইউক্রেনের হামলা পাল্টা হামলায় হয়েছে হাজার হাজার মানুষের প্রাণহানি। এর মধ্যে নতুন পরিসংখ্যান সামনে এনেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেনের আগ্রাসন শুরু করার পর তার দেশে প্রায় ৪৩,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন আর ৪.৫ লাখ সেনা আহত হয়েছে বলে জানিয়েছেন বিবৃতিতে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ৪৩,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক বিরল স্বীকারোক্তিকে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে ৩,৭০,০০০ সৈন্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও এই সংখ্যার মধ্যে এমন সৈন্য অন্তর্ভুক্ত রয়েছে যারা একাধিকবার আহত হয়েছেন, আবার কিছু আহত সৈন্যের আঘাতকে ছোট বলে উল্লেখ করা হয়েছে। তিনি আরও দাবি করে বলেন, চলমান এই যুদ্ধে ১,৯৮,০০০ রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছে প্রায় ৫,৫০,০০০ রুশ সৈন্য। BBC অবশ্য জেলেনস্কির দাবিকৃত এই পরিসংখ্যান যাচাই করতে সক্ষম হয়নি, যদিও কিয়েভ এবং মস্কো উভয় নিয়মিতভাবে অপরপক্ষের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেছেন, কিন্তু তারা তাদের নিজেদের ক্ষয়ক্ষতির বিশদ বিবরণ দিতে অনিচ্ছুক। সাধারণত ইউক্রেনীয় কর্মকর্তারা যুদ্ধের সেনাদের হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে না এবং এই বিষয়ে অন্যান্য অনুমানেও অনেক বেশি সৈন্য হতাহতের কথা বলা হয়েছে। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সহায়তা সত্ত্বেও দেশটির সম্প্রতি রুশ আক্রমণ বেশ বেড়েছে এবং এর মধ্যেই জেলেনস্কির পক্ষ থেকে এই পরিসংখ্যান সামনে এসেছে। মূলত নতুন এই পরিসংখ্যানে চলতি বছরের শুরু থেকে রুশ হামলায় ইউক্রেনের সৈন্য মৃত্যুর উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
মূলত নতুন এই পরিসংখ্যানে চলতি বছরের শুরু থেকে রুশ হামলায় ইউক্রেনের সৈন্য মৃত্যুর উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। শেষবার জেলেনস্কি সম্প্রতি চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের হতাহতের বিষয়টি আপডেট দিয়েছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন রুশ হামলায় ৩১,০০০ ইউক্রেনীয় সৈন্য প্রাণ হারিয়েছেন। প্রসঙ্গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। এরপর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ২.৫ বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের লোহানস্ক, দোনেস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া ৪টি প্রদেশের আংশিক দখল করে নিয়েছে রুশ বাহিনী। এই ৪ প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের ১/৫। অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থা হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছেন। এদিকে সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার অনুরোধ করছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপপ্রতিনিধি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে বলেন, আজ সোমবার জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। দিমিত্রি পলিয়ানস্কি আরও বলেন, রাশিয়া বাকি মধ্যপ্রাচ্যের জন্য সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের গভীরতা ও ফলাফল কী হতে পারে সেটা এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, গোলান মালভূমিতে জাতিসংঘের টহলযুক্ত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাময়িক দখল করে নেওয়া এলাকায় চারপাশের পরিস্থিতি নিয়ে আরও আলোচনা করা প্রয়োজন। উল্লেখ্য, বিদ্রোহীদের যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে পতন ঘটে বাশার আল আসাদ সরকারের। এর মধ্য দিয়ে দেশটিতে তার নতুন ২ যুগের শাসনের অবসান ঘটে। বাবা বশির আল আসাদ এবং ছেলে বাশার আল আসাদ মিলে টানা প্রায় ৫৪ বছর সিরিয়া শাসন করছেন। সিরিয়া থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় গ্রহণ করছে বাশার আল আসাদ। তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। পরিবারের সদস্যদের নিয়ে তিনি এখন মস্কোয় অবস্থান করছেন। বাশার আল আসাদকে জবাবদিহির আওতায় আনা উচিত ঘোষণা জো বাইডেনের। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন তিনি। এ সময় বাইডেন সতর্ক করে বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থানের বিরুদ্ধে সজাগ থাকবে ওয়াশিংটন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর সদস্যদের বিরুদ্ধে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসের ওই বক্তব্যে বাইডেন বলেন, সরকার পতনের ঘটনাটি ন্যায় বিচারের মৌলিক ফল। সিরিয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা জনগণের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্তের সুযোগ। বাইডেন বলেন, পুনর্গঠনের কাজে সিরিয়ার নাগরিকদের সহযোগিতা করবে ওয়াশিংটন। তিনি বলেন, বাশার আল আসাদ সরকারকে দূরে ঠেলে স্বাধীনতার দিকে রূপান্তরের একটি মুহূর্ত প্রতিষ্ঠা করার জন্য আমরা জাতিসংঘের নেতৃত্বাধীন প্রক্রিয়ার মধ্য থেকে সব সিরীয় গোষ্ঠীর সঙ্গে মিলেমিশে কাজ করব। ইউক্রেনকে আবারও F-16 যুদ্ধ বিমান দিচ্ছে পশ্চিমারা, কিয়েভের স্বীকারোক্তি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন যে তার দেশ মার্কিন নির্মিত F-16 জঙ্গি বিমানের আরও একটি চালান হাতে পেয়েছে। ন্যাটো সদস্য ডেনমার্ক যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের এই চালান পাঠিয়েছে বলে জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, ডেনমার্ক থেকে পাঠানো এসব F-16 জঙ্গি বিমান ইউক্রেনকে রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা করতে সাহায্য করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট F-16 জঙ্গি বিমানের নতুন চালান পাওয়ার কথা ঘোষণা করেছেন, তবে তিনি একথা পরিষ্কার করেননি যে কতটা উন্নত মানের এবং কতগুলো বিমান তিনি হাতে পেয়েছেন। এসব বিমান এরই মধ্যে ইউক্রেনের বাহিনীতে যুক্ত হয়েছে কিনা তাও নিশ্চিত করে বলেননি তিনি। জেলেনস্কি বলেন, এর আগে ইউক্রেনের পক্ষ থেকে যেসব যুদ্ধ বিমান দেওয়া হয়েছিল তা রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় কাজ করছে। ইউক্রেনের নেতা এক্স পোস্টে বলেছেন, ডেনমার্ক থেকে F-16 জঙ্গি বিমানের নতুন চালান পাওয়ার পর আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হলো। এজন্য আমি ইউক্রেনের প্রধানমন্ত্রী মেত্রে ফেন্ড্রিক্সকে ধন্যবাদ জানিয়েছি। এর আগে 2023 সালে মার্কিন প্রশাসন ন্যাটো মিত্রদের ইউক্রেনের কাছে F-16 জঙ্গি বিমান সরবরাহ করার অনুমতি দেয়। ইউক্রেনের পাইলটরা যাতে এসব বিমান পরিচালনা করতে পারেন সেজন্য পশ্চিমা কয়েকটি দেশ তাকে প্রশিক্ষণ দিচ্ছে। গণমাধ্যমের খবরে জানা যায়, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে 80টি যুদ্ধ বিমান দেবে বলে কথা বলা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ডেনমার্ক একাই 19টি F-16 জঙ্গি বিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।